यहाँ दोस्ती रोस्ट होगी और हंसी नॉन स्टॉप होगी। ऑटो से निकल के ट्रक भागा। सोमवार से शुक्रवार सोनी एंटरटेनमेंट टेलीविजन और सोनी लिव पर। সরি তৃপ্তি, আমাকে ক্ষমা করে দিও। এটাই হয়েছিল, তবে অভিক সুইসাইডই করেছিল। বরুণ, পুলিশেরও মনে হয়েছিল প্রথমে এটা সুইসাইড, কিন্তু তৃপ্তি দেবীর অভিযোগের পর যখন আবার এই কেসের ফাইলটাকে খুললাম তো একটা ব্যাপার অদ্ভুত লাগলো। অভিক এখানে বসেছিল, ওর হাতে ড্রিঙ্কের গ্লাস ছিল, আর সেই গ্লাসের টুকরো নিচে বিল্ডিং এর কম্পাউন্ডে পড়েছিল। মানে ও গ্লাস নিয়ে ঝাঁপ দিয়েছিল? সেটাই তো আমিও ভাবছি বরুণ, যদি কোনো মানুষ আত্মহত্যা করে সে ড্রিঙ্কের গ্লাস নিয়ে কেন ঝাঁপ দেবে? প্রথমে ড্রিঙ্কটাকে শেষ করবে, তারপর গ্লাসটা সাইডে রেখে ঝাঁপ মারবে। অভিক গ্লাস সমেত ঝাঁপ দিয়েছিল, তার মানে একটা গ্লাসের জন্য তুমি একটা সুইসাইডকে মার্ডার কি করে বলতে পারো? এক মিনিট, ও মাই গড, কি হলো? এক মিনিট। তবে তুমিই ঠিক, এটা মার্ডার। ওই দেখো, জানলার 5 ফুট নিচে ওই কার্নিশে আঙুলের ছাপ, যেন ওখানটা কেউ ধরেছিল। এই ছাপটা অভিকেরই হবে, আমি চেক করাচ্ছি। এক্স্যাক্টলি। আর এই ছাপগুলো তখনকার, যখন অভিক এই কার্নিশটা ধরে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিল। একজন লোক যে আত্মহত্যা করার জন্য ঝাঁপিয়েছিল, সে ঝাঁপানোর পর হঠাৎ নিজের মত বদলে নিজেকে বাঁচানোর চেষ্টা কেন করতে যাবে? পীতাম্বর অভিককে ধাক্কা দিয়ে থাকবে। পড়া থেকে বাঁচার জন্য অভিক এই গার্নিশটা ধরার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। এরকমই হয়েছিল, কিন্তু ধাক্কা পীতাম্বর নয়, অন্য কেউ দিয়েছিল। বরুণ, এই বিষয়টা তো একদম পরিষ্কার যে অভিক সিনহার মৃত্যু আত্মহত্যা নয়, হত্যাই ছিল। আর এখন একটা নতুন দৃষ্টিকোণ সামনে এসেছে। কি স্যার? আমি পুলিশের কাছ থেকে অভিক সিনহার মৃতদেহের বেশ কয়েকটি ছবি আনিয়েছিলাম। ওনার আঙুলে কালি লেগে আছে, আর এই দেখ, কাঠের গুঁড়ো পাওয়া গিয়েছে ওর আঙুলের মধ্যে। হয়তো মৃত্যুর সময় ওর হাতে পেন ছিল। না, সমস্ত বয়ানে এটা বলা হয়েছে যে মৃত্যুর আগে ওর হাতে মদের গ্লাস ছিল। কলম তো পুলিশ পায়নি ওখান থেকে, তাহলে এই কালি কোথা থেকে এলো? কালি তো তাও ঠিক আছে, এই কাঠের গুঁড়োগুলো কোথা থেকে আসলো? স্যার, হয়তো নিচে পড়ার সময় ও কাঠের মধ্যে দিয়ে, দ্যাটস ইম্পসিবল, কারণ ওখানে নিচে তো কোনো কাঠ ছিল না। তাহলে এই কাঠের টুকরোটা এলো কোত্থেকে? এই প্রশ্নের উত্তরটা তো এবার তোর দিদিমাই দিতে পারে। দিদা? আর দেখা হয়ে গেলে আমার প্রণাম ওনাকে জানাস। এই দেখ, স্ট্রিং ক্যামেরা। স্যার, দিদা। অল দ্য বেস্ট। রাইট স্যার। ব্যাস 2 মিনিট, মা মায়ন্তি কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। ওয়াও। আচ্ছা, এটা কোন পাখির কঙ্কাল? এটা মা মায়ন্তির একটা বিশেষ পাখি। 2 বছর আগে ওর আত্মা শরীর ত্যাগ করেছে। তারপর থেকে মা ওকে যখন ডাকেন ওর আত্মাই কঙ্কালে চলে আসে। আর আমরা ওকে এখানে রেখেছি কারণ যখনই ওকে মা ডাকবে ও যাতে সহজে চলে আসে। ভালোই, পাখির আত্মা ওরই কঙ্কালে আসে। যদি মা ময়ন্তীর মধ্যে এসে কথা বলতো তো অদ্ভুত লাগতো না? মা ময়ন্তী পাখির ভাষায় কথা বলতো। আপনার জন্য সুখবর আছে, আপনার দিদিমার আত্মাকে পাওয়া গেছে। আচ্ছা, অনেক খোঁজার পর তবে গিয়ে ঋষিকেশের তীরে এক সাধুর কমণ্ডলুতে বন্দি ওনাকে আমরা পাই, আর মা ওনাকে ঋষিকেশ থেকে এনেছেন। জয় মা মায়ন্তি। জয় মা ময়ন্তী।
রত্না প্যাটেল, আপনি কি এই ঘরে আছেন? আপনার নাতি বরুণ আপনার সঙ্গে দেখা করতে চায়। আপনি কি এই ঘর... বরুণ, আমি বাবা রত্নাবেন। দিদা, কি যে ভালো লাগছে তোকে এতদিন বাদে দেখে। আরে কত বড় হয়ে গেছিস তুই, আর তোর মাথার দাগটাও চলে গেছে। মনে আছে যখন তুই আমার সুরাতের বাড়িতে এসেছিলি, তো ছাদ থেকে পড়ে গিয়েছিলি ফুল পাড়তে পারতে? কতখানি কেটে গিয়েছিল, 6টা সেলাই লেগেছিল, মনে আছে তো বাবা? হ্যাঁ, কিন্তু তখন তো আমি 13 বছরের ছিলি, আর যখন 20 বছরের হলি তখন মোটর সাইকেলে ধাক্কা মেরেছিলি না? আচ্ছা, এখন নিশ্চয়ই শান্ত হয়ে গেছিস তুই? হ্যাঁ 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 দিদা। দিদা, আপনি কেমন আছেন? আরে বাবা, আমি তো খুব ভালো আছি। তুই জানিস ঋষিকেশের এক বাবা আমার আত্মাকে ওনার কাছে রেখে দিয়েছে। বাস দিন রাত আমি ওনার সেবা করি, ওনার সাথে কথাও বলি। কিন্তু বাবা, তোমাদের কথা বড্ড মনে পড়ে। তুই, নির্মল, বাংশিকা আর ওই অকর্মণ্য ঝিলমিল, ওকে আমার হয়ে জয় শ্রীকৃষ্ণ বলবে। হ্যাঁ হ্যাঁ দিদা। আর তোর দাদুকে না, ওনাকে বলবি তামাক ছেড়ে দিতে, না হলে 2-1 বছরের মধ্যেই আমার কাছে চলে আসবে। হ্যাঁ, আর তোর ওই কোকি মাসি কেমন আছে? ওর কোমরের ব্যথা কমেছে তো? হ্যাঁ স্যার, দিদার ব্যাপারে এই কথাগুলো শুধু বাড়ির লোকেরাই জানে। সত্যি সত্যি আমার দিদার স্পিরিট আসেনি তো? আমাকেও আমার গ্র্যান্ডমাদারের সঙ্গে কথা বলতে হবে। জয় মা ময়ন্তী। ও কাম অন মিসেস বিলিমোরিয়া, অনেক রিসার্চ করেছেন ইনি বরুণ। জিজ্ঞেস কর তোর বাড়ির লোককে কেউ এসেছিল কিনা, কোনো জিজ্ঞেস করেছিল কিনা কিছু, কোনো ফোন এসেছিল কিনা, কেননা এতগুলো ব্যক্তিগত তথ্য খুঁজে বার করাটা খুব সহজ নয়। ফাইন্ড আউট। মানছি স্যার, কিন্তু এতটা হঠাৎ করে গলা পাল্টানো? আমার দিদা এক মহিলা ছিল, কিন্তু অভিকের গলা তো ছেলেদের না। একজন মহিলা ছেলেদের গলা এভাবে কিভাবে কথা বলতে পারে? আর ওই বিজনেসম্যান খিলনানি, ওর ফাদারের ব্যাংক কোড মা কি করে জানতে পারলো? কাম অন কেডি। স্যার, কিছু ব্যাপার মানুষের বোঝার বাইরে থাকে স্যার। কি বলতে চাস তুই? আমি মানুষ নই? কাল আদালতে কথা হবে মা ময়ান্তী দেবীর সঙ্গে। জয় মা ময়ান্তী দেবী। আমি ঠিক বুঝতে পারছি না ইওর অনার, কি করতে চান পাঠক সাহেব? মা মায়ান্তীকে এখানে আদালতে ডাকার কি দরকার ছিল? আমি তো জসওয়াল বাবু, আমি ইনাকে এখানে ডাকিনি। মানে ইনাকে এখানে ডেকেছি ইনার সাহায্যে উনাকে এখানে ডাকার জন্য, অভিক সিনহা বাবুকে উনার মধ্যে ডাকার জন্য। অন্তত এটাই তো এই সমস্যার মূল। এখানে যদি অভিক সিনহা ইনার ভেতরে প্রকট না হতেন আর এটা না বলতেন যে পীতাম্বর ইনাকে খুন করেছে, তাহলে এই মকদ্দমাটাই হতো না। মাতাজি, আমি আপনার কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ করছি যে দয়া করে মিস্টার অভিক সিনহার আত্মাকে নিজের মধ্যে ডাকুন, যাতে দুজনেই ওনার সঙ্গে কথাবার্তা চালাতে পারি, প্রশ্ন করতে পারি আর উত্তর পেতে পারি। প্লিজ ডাকুন না। আজ্ঞে না বলে আপনি বলতে চাইছেন ওনার আত্মা কি এই সময় বিজি রয়েছেন, নাকি উনি আদালতে আসতে পারবেন না, নাকি? আগে হ্যাঁ আগে না,
আদালতে আসতে পারবে না। আদালতে আসতে পারবেন না আগে। কিন্তু মাতাজি, আমি যতদূর জানি যে আত্মা তো মুক্ত হয় কোনো রকম বাধা বিঘ্ন ছাড়াই, এদিক ওদিক ঘুরতে থাকে, যে কোনো জায়গায় চলে যেতে পারে। আদালতে আসতে কি 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 আপত্তি থাকতে পারে ওনার আত্মার? না না না, দেখুন আমি এই কথাটা মানতে রাজি আছি। পাঠক সাহেব, হ্যাঁ, কেন জেদ করছেন আপনি? কেন মানতে চাইছেন না? এত বিশ্বাস নিয়ে বলছেন যেন প্রতি সপ্তাহে হরদম আত্মা ডাকছেন আপনি আদালতে। না না, প্রতি সপ্তাহে ডাকি না, কিন্তু এই সপ্তাহে আজ এখানে এই সময় আমি আত্মাকে আদালতে ডাকতে চাই। এখন মাতাজির সান্নিধ্যে এসে একটু আত্মজ্ঞান আমারও প্রাপ্তি হয়েছে আর কি। হোয়াট মিস্টার পাঠক, তুমি এসব কি কথা? বলতে দিন জজ সাহেব, এনার যা ইচ্ছা তাই করতে দিন। এমনিতেও প্রতি সপ্তাহে কোনো না কোনো নতুন খেলা ইনি শুরু করেন, কিন্তু আজ আপনার এই খেলায় ফেল হতে চলেছে। ক্যারি অন। ইওর অনার, আমি আজ এই আদালতে নিজের দিদিমাকে ডেকে আনতে চাইব। দিদিমা, দিদিমা প্লিজ এসো। এদের সবাইকে বলো যে এগুলো সবই সত্যি। এনাদের হয়তো মনে হচ্ছে যে আমি মজা করছি। এসো, এসে বলো যে এটা কোনো মজা নয়, এটা নাটক নয়, এটা সত্যি। দিদিমা, দিদিমা। অর্ডার অর্ডার। আরে প্রদীপ বাবা, তুই জাজ হয়ে গেছিস? ছোটবেলায় তো তুই পাজামার দড়িটাও বাঁধতে পারতিস না, মনে আছে? মিস্টার পাঠক, আই মিন মিসেস পাঠক, দিদিমা বল, দিদিমা। দিদিমা? দুষ্টু, তুই সেই না এম জেসওয়াল, যখনই দেখি আমার নাতির সঙ্গে লড়াই করিস। 10 মিনিটে তুই কোনো কেস জিততে পারবি না, আমার কথা মনে রাখিস। আর প্রদীপ, এবার যাই, দেখিস নিজের স্বাস্থ্যের দিকে নজর দিস আর চিন্তা ভাবনা করে নির্ণয় নিস। ইওর অনার, দিদিমা এসেছিল, এখানে এসেছিল, এসেছিল। টেপ রেকর্ডার, টেপ টেপ, ইওর অনার, টেপ টেপ টেপ। আচ্ছা, আপনি এটা বলতে চান যে ওই কণ্ঠস্বর, ওই আওয়াজ আমার শরীরে লুকোনো টেপ রেকর্ডারের সাহায্যে আসছে। ইওর অনার, আমার পরীক্ষা নেওয়া হোক। না আমি আমার কণ্ঠস্বর বদলেছি, না কোনো টেপ রেকর্ডার আমি লুকিয়েছি আমার মধ্যে। সত্যি বাস্তবে দিদিমা এসেছিলেন। এবার মাতাজি, আমি একজন শিক্ষানবিশ হয়ে যদি আমার দিদিমার আত্মাকে আদালতে আনতে পারি, তাহলে আপনি তো একজন মহাজ্ঞানী। কি আবল তাবল বলছেন? যদি মা চান তাহলে ওই আত্মাকে এখানে এই আদালতে ডাকতে পারেন। মিস্টার মহিপাল, প্লিজ সিট ডাউন। মা আপনাকে চ্যালেঞ্জ করছে, ডাকুন অভিক সিনহার আত্মাকে। বলছেন আপনার সঙ্গে রয়েছে, তাহলে আপনার এই চ্যালেঞ্জটা গ্রহণ করা উচিত। আপনি কি এই চ্যালেঞ্জটা গ্রহণ করছেন মাতাজি? আগে মিস্টার আভিক সিনহা, আপনি কি এখানে আছেন? মিস্টার আভিক সিনহা, আপনি কি এখানে আছেন? আভিক সিনহা, আমার মধ্যে আসুন। মিস্টার আভিক সিনহা, আপনি কি এখানে? জজ সাহেব,
জজ সাহেব, আমি এসে গেছি জজ সাহেব। আমি আত্মহত্যা করিনি, আত্মহত্যা করিনি আমি। আমাকে খুন করা হয়েছে, আর আমার খুনি এই আমার সামনেই আছে, পীতাম্বর। কিন্তু কিন্তু সিনহা বাবু, আমার মক্কেলের এটা বক্তব্য যে ও আপনাকে হত্যা করেনি। মিস্টার সিনহা, কি বলতে চাইবেন আপনি এই বিষয়ে? ও মিথ্যা বলছে। ওই রাতে যখন আমি জানলায় বসেছিলাম তখনও আমায় উনি আপনাকে বলুন না সিনহা বাবু, উনি আপনাকে ও মনে হচ্ছে সম্পর্ক ছিন্ন হয়েছে। সম্পর্ক ছিন্ন হয়েছে, আজও বিষয়। এখানেও নেটওয়ার্ক প্রবলেম চলছে আপনার, কিন্তু আমার এই ফোনে তো ফুল নেটওয়ার্ক রয়েছে। ইওর অনার, আদালতে আমার ফোনটা ব্যবহার করার একটু অনুমতি চাইছি। আমি একজনকে ফোন করতে চাইছি। কাকে ফোন করতে চাইছো কেডি? ইওর অনার, এই বিষয়টা স্পষ্ট করার জন্য আমার দিদিমাকে ফোন করতে হবে। আমি দিদিমাকে এখন ফোন? স্পিকার ফোন। দিদা, আমি কেডি। বাবা গুড্ডু, দিদা, কতদিন পর তোর গলার আওয়াজ পেলাম। কেমন আছিস তুই? আমি ভালো আছি দিদা। তুমি কেমন আছো? তোমার শরীর কেমন আছে? ঠিক আছে, শুধু ওই হাঁটুর ব্যথাটা আছে। গুড্ডু বাবা, ফিরে এসো। কেন নিজের বাবার মতো জেদ করছো? তোমার আর তোমার বাবার লড়াই। বাবা, তোর আওয়াজ পাওয়া যাচ্ছে না। দিদা শোনো, আমি এই সময় বাইরে রয়েছি, আমার সঙ্গে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, তাই জন্য আমি পরে তোমাকে ফোন করব। বাবা, প্রণাম নিও দিদা, বাই। কোথায় ফোন করলেন আপনি দিদিমাকে? স্বর্গে? না, জয়পুর। ইওর অনার, ভগবানের আশীর্বাদে আমার দিদা এখনো জীবিত রয়েছেন। একটু আধটু ওই হাঁটুর সমস্যা রয়েছে, যেরকমটা আপনি শুনলেন। বাকি সব সাইলেন্স ইন দ্য কোর্ট। তাহলে তোমার গলায় ওই বৃদ্ধা মহিলার আওয়াজ? ইওর অনার, বাস্তবিকভাবে ওই আওয়াজটা, ওই শটটা যেটা আপনি শুনেছিলেন, ওটা আমার ভেতর থেকে নয়, বাইরে থেকে এসেছিল নীলাঞ্জনা যোশী দেবীর সাহায্যে। ইনি একজন ভেন্ট্রিলোকুইস্ট, গরুর বাদী। কোন বাদী? সহজে বললে এমন একজন ব্যক্তি যিনি নিজের কণ্ঠস্বরকে দূর পর্যন্ত নিক্ষেপ করতে পারে, যাতে মনে হয় যে ওই আওয়াজটা অন্য কোথা থেকে আসছে, অন্য কারোর গলা থেকে আসছে। ইওর অনার, যেরকমটা ঠিক ওই পুতুল নাচের খেলায় হয়ে থাকে আর কি। মানে ওই বলছিলেন উনি, তুমি শুধু ঠোঁট নাড়াচ্ছিলে। আরে প্রদীপ বাবা, তুই জাজ হয়ে গেছিস। ছোটবেলায় তো তুই পাজামার দড়িও বাঁধতে পারতিস না, মনে আছে? আগে হ্যাঁ ইওর অনার, একটা লুকিয়ে থাকা সত্যিকে বাইরে বের করে আনার জন্য, সত্যের খোঁজে যদি আমার দ্বারা কোনো ভুলচুক হয়ে থাকে তো ক্ষমা চাইছি ইওর অনার। জেসলবাবু, আপনার কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি। তো মা ময়ন্তী দেবী, এই যে খেলাটা আমি এক্ষুনি খেললাম, এই খেলাটাই আপনি আর আপনার এই যে দল রয়েছে ওখানেও খেলা হচ্ছিল। এখন খেলার আর কিছু বাকি নেই, তো কৃপা করে যদি আদালতকে বলুন যে আমার আত্মার আওয়াজটা সত্যি নাকি আমার আত্মার আওয়াজটা সত্যি। জজ সাহেব, আমি তো 2000 টাকা পার ডে পাই শুধু। আমি তো শুধু সামনে থাকি, একদম যেন কাঠপুতুল। আর তার সুতোটা তো মাহি বাবুই ধরে থাকেন। আর এই সমস্ত নাটক না ওনারই তৈরি করা। মাহি বাবুর?
নেভার চালা আমার ওয়াইফ আর আমি আমরা দুজনে ভেন্ট্রিলোকুইস্ট 4 বছর আগে মায়ান্তি মোদককে মাধ্যম বানিয়ে আমরা লোকজনকে ঠকিয়ে লক্ষ লক্ষ টাকা কামানোর একটা প্ল্যান করি। আমরা ভেবেছিলাম আমরা লোকেদের মৃত আত্মীয়দের আত্মাদের ডাকার বাহানায় মায়ান্তির থ্রু আমাদের ভেন্ট্রিলোকুইজম করব। হ্যাঁ জানি আমি। ওই রেকর্ডিংয়ে আমি যখন আপনার স্ত্রী নির্বাচলের ঠোঁটটা পেছন থেকে নড়তে দেখছিলাম তখনই ইঙ্গিত পেয়ে গেছিলাম আমি যে আসল খেলাটা কি। রেকর্ডিং তারপর আপনি আপনার লোকজন আপনাদের কাস্টমারের কাছ থেকে কিছু সময় চেয়ে থাকেন যাতে সেই সময় আপনারা ওনাদের সম্বন্ধে যতটা সম্ভব তথ্য আপনারা জোগাড় করে থাকেন ওনাদের বাড়ির লোকের কাছ থেকে, ব্যবসায়িক বন্ধু বান্ধবের কাছ থেকে ইত্যাদি আগে ইত্যাদি। আগে R&D রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। স্যার যখন আমি 19 বছরে ছিলাম মহিপাল বাবু এই আপনার আত্মজীবনী লেখার অনেক সময় আপনি পাবেন জেলে। এইটা বলুন যে আপনি মিস্টার সিনহার আত্মার সাহায্যে এই বেচারা গরিবটাকে কেন ফাঁসালেন? ওই পিয়ন সহদেবের কথায়। বলছি স্যার আমি কিছু করিনি। আরে না, এরপর বলুন, এরপরের গল্পটা বলুন। মিস শাইলা যখন আমাদের ওখানে আভিকের আত্মাকে ডাকতে এসেছিলেন তখন ওনার কাছ থেকেও আমরা 2 দিন সময় নিয়েছিলাম। ওরই মাঝে আমরা আভিকের অফিসে গিয়ে রিসার্চ করি একজন সাংবাদিক সেজে। নৈনিতালের জেলে উনি ওনার ওয়াইফকে এটা প্রমিস করেছিলেন। এসব উনি আমাকে পার্সোনালি বলেছিলেন। থ্যাঙ্কস আই সি। আলপনা, এক্সকিউজ মি। শিওর। নেভার চালা আভিকের অফিস থেকে অনেক ইনফরমেশন পেয়েছি ওর পাস্টের ব্যাপারে। এখন তুমি একটা কাজ করো, ওর পেরেন্টসদের বাড়িতে গিয়ে বাকি ইনফরমেশন নিয়ে নাও। তারপর আমরা মা মায়ান্তির থ্রু আভিকের আত্মাকে ডাকার নাটক করব। আভিক সিনহা হাজির হও। আভিক সিনহার আত্মাকে ডাকার নাটক? হ্যাঁ শোন, তুই এখানে যা কিছু শুনেছিস ভুলে যাবি, বুঝেছিস? তুই রাখ, বুঝলি? তুই আমাকে এটা বল যে খেলাটা কি, না হলে এক্ষুনি পুলিশের কাছে যাচ্ছি আমি। তারপর যখন বাধ্য হয়ে আমি সমস্ত গেম সহদেবকে বোঝালাম তখন ও আমাদের সামনে একটা শর্ত রাখে। ও বলল যে কাল যখন মিসেস সিনহা আভিকের আত্মার সঙ্গে কথা বলতে মা মায়ান্তির কাছে আসবে তখন মা মায়ান্তি ওনাকে যেন বলে যে পীতাম্বর ওকে খুন করেছে। আর ও আমাকে এটা বলে যে যদি আমরা এটা না করি তাহলে ও আমাদের স্ক্যামের পর্দা ফাঁস করে দেবে। হ্যাঁ সাহেব, আমি এনাদের পীতাম্বরকে ফাঁসানোর জন্য বলেছিলাম। কেননা আপনি মেরেছেন অভিক সিনহাকে। না 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 সাহেব, আমি কোনো খুন করিনি সাহেব। আসলে হয়েছিল কি সাহেব, যে রাতে পীতাম্বর, তুই এক কাজ কর, তুই না সব ভুলে যা। আমি সিরিয়াস সদেব। আমরা 2 ভাই মিলে সিনহাকে মারার প্ল্যান করি, চল। আর ওকে মেরে দিয়ে ওর মার্সিডিজ বেচে দিয়ে 2 ভাই টাকাটা ভাগাভাগি করে নেব। মায়ের দিবি সাহেব, আমি মার্ডার প্ল্যান করিনি সাহেব। মার্ডারের প্ল্যান আমি করিনি সাহেব। আপনি পীতাম্বরকে জিজ্ঞেস করুন, আমি এসব কিচ্ছু করিনি। হয়েছিল কি, যে রাতে সাহেব জানলা দিয়ে নিচে পড়ে গেছিল ওই রাতে আমি লবিতেই ছিলাম। পীতাম্বর এত রাতে এখানে, আর এই টাকা চুরি করে কোথায় পালাচ্ছে? সদেব, তাড়াতাড়ি নিচে চলো, সাহেব জানলা দিয়ে নিচে পড়ে গেছে। কি বলছেন? আমি বুঝতে পেরেছিলাম যে পীতাম্বরই
আবিক স্যারকে ধাক্কা দিয়েছিল, ওনাকে খুন করেছিল। না হলে এত রাতে সাহেব আমাদের অফিসে কেন এসেছিল? আর তারপর আমি পিতাম্বরকে বারে ডেকেছিলাম। কিরে কিসের টাকা? হ্যাঁ কি আনন্দে? আমাকে না অর্ধেক টাকা দিয়ে দে, নয়তো পুলিশের সামনে তোর পোল খুলে ছেড়ে দেবো। কার পোল? কিসের পোল? হ্যাঁ যে তুই সিনহা সাহেবকে খুন করেছিস। হ্যাঁ, আর ওনার টাকা নিয়ে পালিয়ে গেছে। আরে মাথা লোর থেকে অর্ধেক দিয়ে দে, নয়তো। তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে কারুর সামনে বলিস না আমি কাউকে মারিনি। এই মাথা খারাপ করিস না। আরে পিতাম্বর, তুই না আমায় বোকা বানাস না, নয়তো আমি না তোর পুরোপুরি 12টা বাজিয়ে দেবো, তখন বুঝতে পারবি। অর্ধেক টাকা দিয়ে দে, চল। তোর টাকা চাই তাই না? টাকা দেবো? চাই। এই নে। আমার ভীষণ রাগ ছিল ওর ওপর। আমি ওর থেকে বদলা নিতে চাইছিলাম, আমি ওকে ফাঁসাতে চাইছিলাম, কারণ ও আমাকে টাকা দিতে অস্বীকার করেছিল, না করে দিয়েছিল ও। কিন্তু সাহেব আমার কাছে যথেষ্ট প্রমাণ ছিল না। কিন্তু কিছুদিন পরেই আমি সুযোগ পেয়ে গেলাম, মহিপালের মিথ্যে ধরা পড়ল। আর সেই সময় আমি প্ল্যান করলাম আর পিতাম্বরের পিছু নিলাম। ও নিজের ঘরেতে গেল আর নীল সিন্ধুকে ও টাকা আর চাবি লোকালো। আমি সমস্ত খবরাখবর মহিপালকে দিয়ে দিই। পিতাম্বরের বাড়িতে একটা নীল সিন্ধুক আছে, তার ভেতরে শ্রীদেবীর ছবি লাগানো একটা বাক্স আছে। ওই বাক্সতে ও খুনি হওয়ার সমস্ত প্রমাণ তুমি পাবে। সাহেব, যখন পুলিশ টাকা আর চাবি পায় তো আমি ভাবলাম পিতাম্বরের জেল হয়ে যাবে আর কোনোভাবেই আমার নাম আসবে না। সাহেব ব্যাস আমার এইটুকুই রোল ছিল সাহেব। আমি তো শুধু সামনে না এসে খুনিকে সাজা দেওয়াতে চেয়েছিলাম। এই খুনি তুই? আমি আবিক শেঠকে মারিনি। তুই ছিলি ওই রাতে ওখানে, তুই ছিলি। আরে মৃত্যু, তুই মেরেছিস। অর্ডার অর্ডার, চুপ করুন আপনারা। এই আদালত পরবর্তী শুনানি পর্যন্ত মুলতবি রইল। যাই হোক স্যার, একটা ব্যাপার তো ক্লিয়ার হলো, এটা কোনো আত্মা টাত্মার ব্যাপার নয়। হ্যাঁ, কিন্তু হত্যার তো বটেই। কেউ না কেউ তো অভিক সিনহাকে ওই জানালা দিয়ে ধাক্কা দিয়েই ছিল। এই ডুবন্ত কেসটাকে তো এই কাঠের গুঁড়োটাই বাঁচাতে পারে। যা ওই বিল্ডিংটায় যা আর গিয়ে খোঁজ নে যে এই গুঁড়োগুলো এলো কোথা থেকে। ততক্ষণ আমি কি স্যার? ততক্ষণ আমি ভাবছি বরুণ, হ্যাঁ, এই মা ময়ান্তীর ঘটনাটা খোলসা হওয়ার পর আমার মনে একটা প্রশ্ন জেগেছে। সেই প্রশ্নের উত্তর খুঁজছি, তুই গিয়ে খোঁজ নে যে এই গুঁড়োগুলো কোথা থেকে আসলো। রাইট স্যার। বরুণ কি খুঁজছো ভাই? আগেরবার তো সবই দেখে গেছো। হ্যাঁ, কিন্তু একটা জিনিস আছে যেটা আমরা দেখেও দেখিনি। ওই কার্ডটা। সাবধানে সাবধানে বরুণ, সাবধানে। কাট। তবে বরুণ, এই পেন আর এই কাঠের টুকরো তো কোনো কার্পেন্টার রেখে গেছে। এর সাথে আবিকের নিচে পড়ার কি সম্পর্ক? সেটার উত্তর আমি নয়, কেডি স্যার দেবেন আদালতে।
শৈলা দেবী, যে ওই অভিক সিনহা ছিলেন, ওনার সঙ্গে কি বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক, এনার কোনো রকম অবৈধ সম্পর্ক কারোর সঙ্গে ছিল কি? না। আর যদি আমি বলি যে বিবাহ বহির্ভূত মিস্টার অভিক সিনহার অবৈধ সম্পর্ক ছিল, আর ওই অবৈধ সম্পর্ক উনার আপনার সঙ্গে ছিল, তো কি বলবেন আপনি? মিস্টার পাঠক, এটা আপনি কি বলছেন? না, এই আমি সেটাই বলছি যেটা যেটা এই কলমটাকে দেখে আমার মনের মধ্যে এসেছে। এটা কোনো সাধারণ কলম নয় শৈলাজি, এটা অনেকই দামি বহুমূল্যের কলম। মানুষ একে অপরকে প্রায় উপহার স্বরূপ দিয়ে থাকেন আর কি। আর প্রায়শই এরকম বহুমূল্যের উপহার দেওয়ার আগে প্রেমিক প্রেমিকাকে প্রেমপূর্ণ একটা বার্তা ওই উপহারে খোদাই করে দেয়। এই কলমটার মধ্যেও আছে 2AS অভিক সিনহা, দ্য লাভ অফ মাই লাইফ, সো সুইট। To the love of my life. Supposedly, Tripti Sinha was Abhik Sinha's wife? সম্ভবপর, কিন্তু আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে শৈলা দেবী যে এই উপহারটা ওনাকে ওনার ওয়াইফ নন, আপনি ওনাকে দিয়েছিলেন। আর এখন আমার এই কথাটাকে আপনি অস্বীকার করেন তার আগে আমি আপনাকে এটা বলতে চাইবো যে এই কলমটা 12ই জুন সাল 2012-তে লন্ডনের মার্টিন পেন কোম্পানি থেকে কেনা হয়েছিল, আর এটার যেই বিলটা ছিল সেটার পেমেন্টটা আপনার ক্রেডিট কার্ড থেকে করা হয়েছিল। লাভ অফ মাই লাইফ, শৈলা দেবী। আগে আমার আর অভিকের অ্যাফেয়ার ছিল, কিন্তু আমি অভিককে মারিনি। দেখুন শৈলা দেবী, এরকমটাও তো হতে পারে যে অভিক সিনহা বাবুকে ওনার বিবাহিত জীবন নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় ছিল, আর উনি এই ভয়ের কারণে, এই সংকটের কারণে আপনাকে ছাড়তে চাইছিলেন, কিন্তু আপনি সেটা চাইছিলেন না। সেই কারণে আপনি ওই রাতে ওনার কেবিনে গিয়ে ওনাকে পাঠক সাহেব, আগে এনার্জি কেন ওয়েস্ট করছেন? যখন শৈলা দেবী নিজের বয়ানে বলে দিয়েছেন যে অভিক যখন পড়েছিল তখন শৈলা দেবী একটা ফ্লোর নিচে ছিলেন, ওপরে আসছিলেন। অভিকের ক্যাবিন পর্যন্ত পৌঁছানোর আগে অভিক পড়ে গিয়েছিল। আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে শৈলা দেবী যে আপনার এই কথাটার কোনো রকম প্রমাণ বা কোনো রকম সাক্ষী নিশ্চয়ই আপনার কাছে রয়েছে। আছে? হ্যাঁ, অভিকের বিজনেস পার্টনার মিস্টার গিরিশ খিলনানি, ওনার নিশ্চয়ই জানা থাকবে, কারণ অভিকের কেবিন পর্যন্ত পৌঁছানোর আগে আমাকে ওনার কেবিন ক্রস করতে হয়। আপনি প্লিজ ওনাকে জিজ্ঞেস করুন, প্লিজ। আগে হ্যাঁ, আমি শৈলাকে আমার কেবিনের সামনে দিয়ে গিয়ে অভিকের কেবিনের দিকে যেতে দেখেছিলাম। কিন্তু তখন না, যখন ও বলছে অভিকের মৃত্যুর প্রায় এই 5 মিনিট আগে। তো আপনি এইটা বলতে চাইছেন খিলনানি সাহেব যেটা সম্ভব যে শৈলা দেবী সিনহাবাবুর কেবিনে গেলেন আর উনি নেশাগ্রস্ত অবস্থায় সিনহাবাবুকে ধাক্কা দিয়ে ওনাকে মৃত্যু পর্যন্ত পৌঁছে দিলেন। এবার আপনি বলছেন যে হত্যাকারিণী শৈলা দেবী, এইটা বলছেন আপনি। কি বলছেন? আগে হতে পারে না, কারণ আমি আলপনা দেবী, যিনি সিনহা সাহেবের সেক্রেটারি ছিলেন, ওনার কাছ থেকে জানতে পেরেছি যে কোন সময় শৈলা দেবী সিনহা সাহেবের কেবিনে গিয়েছিলেন। আর ওনার বক্তব্য হলো যে সিনহা সাহেব পড়ে যাওয়ার পর উনি ওখানে গিয়েছিলেন। এই বক্তব্য অনুসারে শৈলা দেবী সত্যি কথা বলছেন আর আপনি মিথ্যা কথা বলছেন। কিন্তু প্রশ্ন এখন উঠছে যে আপনি মিথ্যা বলছেন কেন? বলছেন মিথ্যা আপনি? কিন্তু আমি মিথ্যে বলবো কেন? মিথ্যা তো আপনি আদালতে এর আগেও বলেছেন। ওই
মা ময়ান্তী দেবীর ঘটনাটা আপনার পিতৃদেবের ওই লকার, যেটার কোড শুধুমাত্র উনিই জানতেন, সেই কোডটা যেটা মা ময়ান্তী আপনাকে বলেছিলেন 9, 8, 3, 6, 3, 3, 2 983632 রিং আ বেল? কিন্তু আমাকে ওই কোড মা ময়ন্তীই দিয়েছেন। আপনি চাইলে ওনাকে জিজ্ঞাসা করুন। এখন মা ময়ান্তীকে আমি কি জিজ্ঞেস করব? আসলে যে এই কর্মকাণ্ডের কর্তা মহিপাল আর নিবরচলা, ওনাদেরকেই জিজ্ঞেস করা উচিত, রাইট? আর জিজ্ঞেস করেছি আমি। তো মহিপাল বাবুর এটা বক্তব্য ছিল যে 983632 ওনার ইন্স্যুরেন্স পলিসির নাম্বার, যেটা উনি এমনি আপনাকে দিয়ে দিয়েছিল। আর আপনি বলেছিলেন যে সেই নাম্বারেই আপনার বাবার ব্যাংকের লকার খুলে গিয়েছিল, যেখানে আপনার বাবার লকার যেই ব্যাংকে ছিল সেই ব্যাংকের সমস্ত লকার শুধুমাত্র 5 অঙ্কের কোড দিয়ে খোলে। 983632 6টা সংখ্যা, 6। এটা কিভাবে হলো? যদি আমি এর উত্তর না দিই তো আমি আমার লয়ারের সঙ্গে কথা বলবো। ভেরি গুড আইডিয়া। আপনি বলে নিন আপনার উকিলের সঙ্গে কথা, আর যখন উকিলের সঙ্গে কথা আপনি বলেই নেবেন, তখন ওনার সঙ্গে এই লাঠিটার সম্বন্ধে, এই কাঠের সম্বন্ধেও একটু কথা বলে নেবেন আপনি। এই কাঠটার সঙ্গে আমার কি সম্পর্ক? খাটান বড্ড বেশি আপনারা আমাকে দিয়ে। চলুন আরও একবার বিস্তারিতভাবে গল্পটা শোনাচ্ছি। আর সিনাবাবুর উপর আঘাত করার পর যখনই সিনাবাবু নিচে পড়ে গেলেন, হত্যাকারী ওই ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। তার আগেই, কেননা বাথরুমে লুকিয়ে থাকা পীতাম্বর ঘরে চলে আসে আর নিচ থেকে উপরে উঠে আসা শেলা কেবিনে প্রবেশ করে যায়। আর ওই ব্যক্তি, ওই হত্যাকারী ইমপ্রেসড। ছোট্ট একটা প্রশ্ন জিজ্ঞেস করব। প্রমাণ? প্রমাণ? ক্ষমা চেয়ে নিচ্ছি যে এই তথ্যটা আপনার কাছে পৌঁছয়নি জয়সওয়াল বাবু। প্রমাণটা খুবই সহজ এবং সাধারণ। এই লাঠিটায় ওনার আঙুলের ছাপ রয়েছে আর ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট জজ সাহেবের টেবিলে রয়েছে। তাহলে কি আপনি এখনো আপনার উকিলের সঙ্গে কথা বলতে চান খিল্লানি সাহেব, নাকি আমরাই ডাইরেক্ট কথা বলে নিই? এবার দেখুন হয়েছেটা কি, ঘুরে ফিরে আপনাকে তো এখানেই আসতে হবে, আজ নয় তো কাল। তাহলে এবার হয়েই যাক বরং শুভস্য শীঘ্রম। উড ইউ লাইক টু কনফেস? গত 3 বছর ধরে আমি অভিকের বিশ্বাসের অন্যায়ভাবে সুযোগ নিয়ে কোম্পানির কোটি কোটি টাকা আত্মসাৎ করেছিলাম। অভিক এই ব্যাপারে জানতে পেরে যায় আর আমি ওকে মিথ্যে বলি, কিন্তু ও আমার মিথ্যের প্রমাণ চায় আর 2 দিনের সময় দেয়। 2 দিন কেটে গিয়েছিল, আমি ফেঁসে গিয়েছিলাম, কিছু বুঝতে পারছিলাম না। আমি ভাবলাম অভিকের সঙ্গে দেখা করে ওর হাতে পায়ে ধরে ওর থেকে ক্ষমা চেয়ে নেব। যখন আমি কেবিনে যাই ও তখন একেবারে নেশায় চুর, একলা। জানি না আমি কি ভেবে আমার নিজের সমস্যা মেটানোর জন্য আমি ওকে ধাক্কা দিয়ে দিই। তারপর পীতাম্বর ধরা পড়ে, তো ওকে আমি ফাঁসানোর জন্য মা ময়ন্তীর কাছে যাই আর ওই কোডের নাটক করি, বাকি যেরকম আপনি বললেন। দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। এই আদালত
গিরিশ খিল্লানিকে অভিক সিনহাকে খুনের দোষী সাব্যস্ত করে সত্তর গ্রেপ্তারের হুকুম দিচ্ছে, আর পীতাম্বর গুপ্তাকে খুনের অভিযোগ থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। পাঠক সাহেব, আগে একটা রিকোয়েস্ট আছে। না 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 না, তার আগে আমি আপনাকে কিছু বলতে চাইবো। তাছাড়াও আমার সঙ্গে আপনার কথাবার্তা তো মেলে না। আপনি একজন সর্বজ্ঞানী মানুষ, যে কারণে পীতাম্বর বেচারা বড় বড় কথা বলার জন্য ফেসে গেল, সেরকম ভাবেই আমার মনে হয় যে আপনিও কোনো না কোনো দিন ফেসে যাবেন। এই কারণেই বড় বড় কথা বলবেন না। আমার বাবা বলতেন যে মানুষকে প্রভাবিত কথা দিয়ে নয়, নিজের কাজ দিয়ে করো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.